হ্যালো ক্লাস ফাইভের স্টুডেন্টরা, কী অবস্থা সবার? নবরণ পাবলিক স্কুল শেরপুর, টার্ম 1 পরীক্ষা 2026, স্ট্যান্ডার্ড ক্লাস 5, গণিতের সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখো। 1 নাম্বার, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়? তাকে গুণক বলা হয়, আর যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গণ্য। 2 নম্বরটা দেখো, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? দেখো, খ নম্বরে দেওয়া আছে ভাগশেষ ভাজক থেকে ছোট, আর সবসময় ভাজক ভাগশেষ থেকে বড় হবে। এরপর দেখো 3 নম্বরটা, নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ? কোনো বাক্যে একটি অজানা সংখ্যা বা প্রতীক, যেমন ফাঁকা ঘর হতে পারে বা ক হতে পারে, যার মান অজানা, সেটাই হচ্ছে খোলা বাক্য। দেখো অপশন 4টাতে ক নম্বরে দেওয়া আছে 2 গুণন ক সমান 16 গুণন 8। এরপরে দেখো 4 নম্বরটা, 8512কে নিচের কোন সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগশেষ 512 হবে? এখন একটু খেয়াল করো, ভাগশেষ যদি 512 রাখতে চাও তাহলে হবে 8000। 8000কে 8 গুণন 1000 সমান হবে 8000, তাহলে ভাগশেষ থাকবে 512। এরপরে 5 নাম্বার, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তাহলে যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন অপশন 4টার ভিতরে দেখো ক নাম্বারে দেওয়া আছে 2। 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, হবে না। তারপর দেখো 23 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা। এরপর দেখো 81 হচ্ছে মৌলিক সংখ্যা 9, 9 9 81। এরপরে 6 নম্বর, 5 হালি লেবুর দাম হচ্ছে 80 টাকা হলে একটি লেবুর দাম কত? এখন 80 ভাগ 5, তাহলে কত বের হবে? 1 হালি বের হবে না? আচ্ছা, এখন যা বের হবে একে 4 দ্বারা ভাগ করলে একটি লেবুর দাম বের হবে না। এখন অপশনগুলো দেখো, 80 ভাগ 5 হবে না, ক নাম্বার দেখো হবে না, গ নাম্বার দেখো হবে না, একমাত্র গ নাম্বার দেওয়া আছে 80 ভাগ 5 ভাগ হচ্ছে 4, তাহলে একটি লেবুর দাম পেয়ে যাব। 7 নাম্বার, 5 ও 9 এর গসাগু কত? এখন গসাগু দুইটাই হচ্ছে বিজোড় সংখ্যা। তুমি যদি বলতো যে এতে লসাগু কত, তাহলে 5 9 45 হইতো। ক নাম্বার হবে না, খ নাম্বার হবে না, গ নাম্বার হবে না, গ নাম্বার অ্যান্সার। এখন ডান দিকে খেয়াল করো, 7 নাম্বারটা 5,9 একমাত্র 1 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সো এদের গসাগু হচ্ছে 1। 8 নাম্বারটা, নিচের কোনটি 3 ও 4 দ্বারা বিভাজ্য? এখন তোমরা পড়ছো 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যদি মানে অঙ্কগুলোর যোগফল বা সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। 1 নম্বর কত দেওয়া আছে? 3 আর 2 5 আর 1 6, এটা 3 দ্বারা বিভাজ্য হবে, সমস্যা নাই। এখন দেখো 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি একক স্থানীয় অঙ্ক জোড় হতে হবে, মানে শূন্য থাকবে অথবা 2 বা 4। এখন 123কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12 হবে না। আচ্ছা, এখন খ নম্বরটা দেখো 12 আছে, তাহলে 3 4 12 এবং 4 দ্বারাও বিভাজ্য, আর বাকি যে 3টা আছে এটা হবে না। এরপরে আসো 9 নম্বরটা, এটা অনেকেই ভুল করছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 এবং 18 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য? আচ্ছা, এখন তোমাকে যখন ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলতে, তখন তুমি করবা হচ্ছে লসাগু। ক্ষুদ্রতম সংখ্যা সমান লসাগু। আবার যখন বৃহত্তম বা সর্বাধিক বলবে তখন হবে কি গসাগু। আমরা এরকম অঙ্ক অনেকগুলা করব নিচের দিকে, গসাগু। ঠিক আছে, এখন তুমি দেখো যে 12 এবং 18 হচ্ছে কি এর লসাগু বের করতে হবে, 12,18। তাহলে কি করবা? 2 দ্বারা 6
9 2 18, 3 দ্বারা 3 2 6, 3 3 হচ্ছে 9। তাহলে 2 গুণন 3 গুণন 2 গুণন 3, 3 2 6, 6 2 12, 3 12 হচ্ছে 36। অর্থাৎ 36 ক্ষুদ্রতম সংখ্যা 12 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভাগ করে দেখো, 36কে 12 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 3, 36কে 18 দ্বারা ভাগ করলে পাবা 2। আচ্ছা, এরপরে 10 নম্বরটা অনেকে ভুল করছে। দেখো, ক খ গে একটা সামান্তরিক দেওয়া আছে, এখানে কোন ঘ সমান কত। আচ্ছা, তুমি চিত্রতে কি দেখতে পারতেছ যে ক কোণ সমান 60 ডিগ্রি। এখন সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। আচ্ছা, এখন ভাইয়া একটু খেয়াল করো যে এই যে ক কোণ এর বিপরীত কোণ হইতেছে তোমার কোন ঘ কোণ, যেটা তোমরা ছোট ঘ বলো, এবং এই যে খ কোণ এর বিপরীত কোণ হইতেছে কোন বড় ঘ কোণ এটা। হ্যাঁ, তাহলে ক কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে এই এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন সামান্তরিকের 4টা কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। ঠিক আছে, সামান্তরিকের 4টা কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি। এখন ক এবং গ, তাহলে কোণ ক প্লাস কোণ খ প্লাস কোণ ঘ প্লাস কোণ ঘ সমান কত? 360 না? তাহলে ক পাইছো 60 আর ঘ পাইছো হচ্ছে 60, 60 60 কত? 120, 120। তাহলে 360 থেকে 120 বাদ দাও, থাকবে কত? 0 4 2, 240, 240কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ ঘ হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আসো 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, গুণফল 209 দেওয়া আছে, গুণক 11 হলে গুণ্য কত? আর গুণ্যর সূত্রটা হচ্ছে, আমি তোমাদের ক্লিয়ার করে লিখে দিই, যাদের পিডিএফ এর প্রয়োজন হবে ডেসক্রিপশনে পিডিএফ এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। তাহলে গুণ্য ইকুয়াল গুণফল ভাগ গুণ্য, গুণফল ভাগ গুণ্য। এখন গুণফল হচ্ছে 209 ভাগ গুণ্য হচ্ছে 11। 209 একবার 11 ভাগশেষ থাকবে 9, 9 11তে হচ্ছে 99, ভাগশেষ 0। তাহলে গুণ্য কত? গুণ্য 11। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য ভাগফল সমান হচ্ছে ভাজ্য। 3 নম্বর, 500 টাকা করে মোট 9500 টাকা কতজনকে দেওয়া যাবে? তাহলে 9500কে 500 দ্বারা ভাগ করো। প্রথমে হচ্ছে একবার 500, 0 5, 9 থেকে 5 বাদ দিলে 4, ডান পাশে 0 নিয়ে আসো, 5 9 45, ভাগশেষ 0। অর্থাৎ 19 জন সদস্যকে 500 টাকা করে মোট 9500 টাকা দেওয়া যাবে। যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে কি বলে? তাকে খোলা বাক্য বলে, খোলা বাক্য বলে। ওকে, এরপরে দেখো 20-এর গুণনীয়ক কয়টি? আচ্ছা, 5 নাম্বার, 1 গুণন 20, 2 গুণন 10, 3 দ্বারা না 4 দ্বারা 4 গুণন 5। তাহলে কয়টা হচ্ছে? 1 2 4 5 10 এবং 20, মোট হচ্ছে 6টা। তাহলে 6-এর গুণনীয়ক কয়টি? 6টি। ওকে, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকলে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলো, মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা। এরপরে দেখো 7 নাম্বারটা,
ফাঁকা ঘর গুণন 7 ভাগ 9 সমান, ফাঁকা ঘর গুণন 9 ভাগ 9 সমান 9। তাহলে ফাঁকা ঘরের মান কত? 7 নাম্বার, ফাঁকা ঘর গুণন 9 ভাগ 9 সমান 9। ফাঁকা ঘর গুণন 9 সমান 9 কে এখানে 9 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় ডান পাশে গিয়ে 81 হয়ে যাবে। 9 9 81, বা ফাঁকা ঘর সমান 81 কে 9 দ্বারা ভাগ করলে পাবা কত? 9। অতএব ফাঁকা ঘর সমান হচ্ছে 9। 1 ডজন কলার দাম 60 টাকা হলে 1 হালি কলার দাম। 8 নাম্বার দেখো, 1 ডজন যেহেতু হালি বলছে, তাহলে 1 ডজন সমান কত হালি? 3 হালি না? তাহলে 3 হালি কলার দাম হইতেছে 60 টাকা। তাহলে 1 হালি কলার দাম হবে 60 ভাগ 3, 3 20 হচ্ছে 60 টাকা। 1 হালি কলার দাম হচ্ছে 20 টাকা। 7, 14, 21 সংখ্যাগুলো কোন সংখ্যার গুণিতক? এখন এটার উত্তর দুইটা হতে পারে। এক হচ্ছে এক সংখ্যার গুণিতক, 1 গুণন 7, 1 গুণন 14, 1 গুণন 21। এখন সবচেয়ে সঠিক যেটা, সেটা হচ্ছে 7 সংখ্যার গুণিতক। কেন ভাইয়া? এই 7 গুণন 1 সমান 7, বা 1 গুণন 7 লিখতে পারো। তারপরে 7 গুণন 2 সমান 14, তারপরে হচ্ছে 7 গুণন 3 সমান হচ্ছে 21। ঠিক আছে? এরপরে দেখো 10 নাম্বার, একটি চতুর্ভুজের কয়টি কর্ণ আছে? ভাইয়া কর্ণ কাকে বলে? এই একটা চতুর্ভুজ, ঠিক আছে, এটা এ বি সি ডি 4টা কোণের নাম। এখন দেখো এই যে এ আর সি কোণ, তুমি এ আর সি কোণের উপরে একটা সরলরেখা অঙ্কন করলা, বি আর সি কোণ যোগ করলা, অর্থাৎ চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সংযোগকারী সরলরেখা কি বলা হয়? কর্ণ। আর কর্ণ থাকে হচ্ছে কয়টা? 2টা, মনে রাখবা। আর বাহু থাকে হচ্ছে 4টা। এরপরে আসো 3 নাম্বারটা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যেখানে 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 গুণন 16, 3 নং। ওকে, 1 প্যাকেট চা পাতার দাম হচ্ছে 220 টাকা। তাহলে 110 প্যাকেট চা পাতার দাম কত? আমরা সরাসরি গাণিতিক বাক্যটা লিখে ফেলব। 220 গুণন 110। আচ্ছা, ডান দিকে দেখো 22 গুণন 11, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 2 4 2, আর 2টা শূন্য, 24,200। 24,200 200 টাকা। এরপরে 2 নম্বরটা দেখো, 5,900 গুণন 7,000 গুণ করলে কত হবে? 7 9 63, হাতের থাকবে হচ্ছে 6, 5 7 35, আর 6 হচ্ছে 41। আর ডান পাশে দেখো 2 আর 3টা শূন্য, 5টা শূন্য, 3 4 5 এত। তাহলে কমা দিলে বুঝতে পারবা শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 4 কোটি 13 লক্ষ। গ নম্বরটা দেখো, ভাজ্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, এটাকে নিঃশেষে বিভাজ্য না। সো ভাজক সমান কত? তাহলে ভাজক সমান হচ্ছে ভাজ্য মাইনাস ভাগশেষ, ব্র্যাকেট দিও, ভাগফল।
এখন বাহ্য কত? বাহ্য হচ্ছে 350, ভাগশেষ হচ্ছে 15, ভাগ হলো ভাগফল হচ্ছে 15। 350 থেকে 15 বাদ দিলে পাবা 5, 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 ভাগ 15, 2 বার 30, 3, 5। ভাগশেষ 15 না তো, ভাগশেষ হচ্ছে 5, ভাগশেষ হলো 5। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার নামে হচ্ছে 345। 345কে 15 দ্বারা ভাগ করতে হবে। 345 2 বার 30, থাকবে 4, 15, 3 15 45, ভাগশেষ 0। আচ্ছা, ভাজক হচ্ছে 23। পরটা দেখো, গ নম্বরটা, কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? গ নাম্বার, তাহলে 2000কে 50 দ্বারা ভাগ করো। 4 50 200, 0, অর্থাৎ 40টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। তারপরে 9800 ভাগ হচ্ছে 100 সমান কত? তাহলে 9800কে 100 দ্বারা ভাগ করে 2টা শূন্য বাদ যাবে, থাকবে সহজভাবে 98। 6 নাম্বার, দেখো কোনো কাজ 12 জন লোক 15 দিনে করে, একজন লোক কত দিনে করতে পারবে? দিন চাইছে না। তাহলে দেখো 12 জন লোককে করে 15 দিনে। এখন ওই কাজটা একজন যদি লোক করতে চায় তাহলে কি বেশি দিন লাগবে না? তাহলে 15 গুণন 12, 180, 180 দিন লাগবে। 180। এরপরে দেখো 7 নাম্বার, ক গুণন 8 যোগ ক সমান 56 হলে ক এর মান বের করো। 6 নাম্বার, দেখো ক গুণন 8 যোগ ক সমান হচ্ছে 56। তাহলে বাম পাশে 7 গুণ অবস্থায় আছে, 8 যোগ ক সমান 7 8 56। অতএব ক সমান 8 বিয়োগ 8 সমান হচ্ছে 0। ক এর মান হচ্ছে 0। এরপরে দেখো জ নাম্বারটা, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকতেছে এবং 3 লিটার পানি বের হইতেছে। তাহলে কতটুকু পানি জমা হইতেছে 1 মিনিট শেষে? 1 মিনিট শেষে পানি জমা হইতেছে হচ্ছে 7 - 3 সমান 4 লিটার। তাহলে লিখবা যে 1 মিনিট পরে বা 1 মিনিট শেষে, 1 মিনিট পরে পানি জমা হয় বা পানি কি লিখছে প্রকৃত কত লিটার? হ্যাঁ, জমা। তাহলে পানি জমা হয় সমান 7 বিয়োগ 3 সমান 4 লিটার। অতএব 12 মিনিট পর পানি জমা হয় 4 12 48, 48 লিটার পানি জমা হয়। 48 লিটার। এরপরে দেখো জ নম্বরটা, 4টি বইয়ের দাম 520 টাকা হলে
ঝ। তাহলে 520-কে তুমি 4 দ্বারা ভাগ করলে কি পাবা? একটি বইয়ের দাম পাবা না। এখন একটি বইকে আবার 9 দ্বারা গুণ করলে কি পাবা? তুমি 9টা বইয়ের দাম পেয়ে যাবা। ঠিক আছে? চার 1 বার 1 12 3 0। 4 1 বার 1 12 3 4 12 0। ঠিক আছে? 130 গুণন 9, 3 9 27, হাতের হচ্ছে 2, 9 একে 9 আর 2 হচ্ছে 11, আর একটা শূন্য থাকবে, 1170 টাকা। তাহলে 9টি বইয়ের দাম হচ্ছে 1170 টাকা। আচ্ছা, এরপরে নিয় নম্বরটা দেখো। 24 দ্বিতীয় ব্র্যাকেট আছে, 24 বিয়োগ 3 গুণন 4 ভাগ 2। তাহলে 24 বিয়োগ, এখন দেখো এখানে দ্বিতীয় ব্র্যাকেট আবদ্ধ করা আছে। প্রথম ব্র্যাকেটে কাজ করবা 3 4 12 ভাগ হচ্ছে 2। এখন তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমে ভাগের কাজ করতে হয়। তাহলে 24 বিয়োগ 12কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা? 12কে 2 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 6। 3 4 12 6। 24 থেকে 6 বাদ দিলে 24 মাইনাস 3 4 12, 12কে 2 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 6। 24 থেকে 6 বাদ দাও, 7 8 9 10 11 12 13 14 8 18। ওকে, সমান হচ্ছে 18। নম্বর 8-এর প্রথম 4টি গুণিতক লেখা। সহজ ভাষায় 8-এর 4 পর্যন্ত নামাতা বলবা, লিখবা। নম্বর 8 গুণন 1 সমান 8, 8 গুণন 2 সমান 16, 8 গুণন 3 সমান হচ্ছে 24, 8 গুণন 4 সমান 32, 8 16 24 এবং 32। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 16 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য? গসাগু বের করো। ক্ষুদ্রতম লসাগু। আচ্ছা, নাম্বারটা তাহলে 16 এবং 24-এর লসাগু বের করো। 2, 8 2 16, 12 দিয়ে 24, 4 দ্বারা ভাগ করতে পারো, 2 3 4 12। তাহলে 2 গুণন 4 গুণন 2 গুণন 3, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 3 16 হচ্ছে কি বেশি হয়ে যায় কেন? 24 এবং 16 এবং 24 না, 16 এবং 24, 16 হচ্ছে 8, 24 হচ্ছে 12। 4 দ্বারা 2 বার, 12 হচ্ছে 3 বার, 3 দিয়ে 6, 3 2 হচ্ছে 6, 424, 24 দিয়ে হচ্ছে 48। তাহলে 48 সংখ্যাটি 16 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সহজ পদ্ধতিতে গুণ করো। নাম্বার
নম্বরটা হচ্ছে সহজভাবে গুণ করতে বলছে। 999 গুণন 125। 1000 থেকে 1 বাদ দিলে বাবা 999 গুণন 125। 125 দ্বারা প্রথমে 1000কে গুণ করো, 125 আর 3টা শূন্য মাইনাস 125। তাহলে 0 থেকে 5 বাদ দিলে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, 3, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, 1, 2, 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, 1, 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 4, তারপরে 2, 1। তাহলে গুণফলটা হচ্ছে 12, 4, 8, 7, 5, 1,24,875। নম্বরটা 24টি ডিম এবং 44টি কলা সর্বাধিক কতজন ব্যক্তির মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে সর্বাধিক গসাগু নির্ণয় করো। চব্বিশ এবং 44-এর গসাগু 4 দ্বারা 4 × 24, 4 1 × 4, 4 1 × 4, 4 11 44, অর্থাৎ 24 এবং 44-এর গসাগু হচ্ছে 4, অর্থাৎ 4 জন ব্যক্তিকে মানে সর্বাধিক 4 জন ব্যক্তির মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। মূর্ধন্য নাম্বারটা দেখো, বর্গের প্রত্যেক কোণের পরিমাণ কত ডিগ্রি? আচ্ছা, বর্গের 4 গুণ কত? 360 ডিগ্রি। প্রত্যেক কোণ হচ্ছে কি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এরপরে রম্বসের একটি কোণ 75 হলে তার বিপরীত কোণের মান হচ্ছে সমান। রম্বসের বিপরীত কোণ দ্বয় সমান। ডিগ্রি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে দেখো পরের অংশটুকু। নিচের সবগুলো প্রশ্নের উত্তর দাও। 4 নং। দেখো একটু ভালোভাবে খেয়াল করো। আর 6টা আছে অনলি। একটি সার কারখানায় 150 জন শ্রমিক কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের শতক হাজার অযুত লক্ষ নিযুত 46,80,000 টাকা লাভ হলো। এখন কোন নম্বরে হচ্ছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো? ক। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস। 12 মাস। 12 মাসে লাভ হয়। 12 মাসে লাভ হয় সমান 46,80,000 টাকা। 80,000 টাকা। তাহলে 1 মাসে লাভ হয় ভাগ 12। 12 দ্বারা ভাগ করে দাও। এখন দেখো 4 12 48 বেশি হয়ে যায়। 3 12 36 থাকে 0 আর 1, ডান পাশে 8 নিয়ে আসো। 108। 108-এর ভিতরে 9 দ্বারা গুণ করো। 9 দিয়ে 18, হাতের 1, 9 একে 9 আর 1 10, বাক্সে 0। তারপরে দেখো 4টা শূন্য আছে। তুমি ভাগফলে মানে 39 1 2 3 4, অর্থাৎ 39,000 টাকা প্রত্যেক মাসে লাভ হচ্ছে।
এত টাকা। ঠিক আছে, এরপরে দেখো খ নম্বরটা, 1 বছরের লাভের টাকাকে শ্রমিকদের মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? এখন দেখো শ্রমিক আছে কতজন? 150 জন। 150 জন। 150 জন শ্রমিক, 150 জন শ্রমিক পায় ইকুয়াল 46,80,000 টাকা। তাহলে একজন শ্রমিক পায় ইকুয়াল 4 ভাগ হচ্ছে 150, 0 15 দ্বারা 4, 6, 8, 1, 2, 3। এখন দেখো 3 15-তে 45, বাক্সের 1 18, একবার 15, বাক্সেস থাকবে 3, তারপরে হচ্ছে 30, দুইবার 30। এখন আর 2 শূন্য আছে, তারা 0 দ্বারা গুণ করো, 0 দ্বারা গুণ করলে 0, আরেকটা 0 আছে, 0 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ তিনটা আছে না, তারা প্রত্যেকে 31,200 টাকা করে পাবে। ক্লিয়ার? তাহলে টাকা পাবে 31,000। 4 নম্বর ওকে। 5 নম্বর দেখো, 5 নং, একটু খেয়াল করো, একটি আয়তকার মেজের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 48 মিটার এবং প্রস্থ 36 মিটার। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। আচ্ছা, ক নম্বর, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য কত হবে? বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে 9, দৈর্ঘ্য হবে 48 এবং 36 এর গসাগু। তাহলে লিখবা যে বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে 1 বাহুর দৈর্ঘ্য হবে 48 ও 36 এর গসাগু। বৃহত্তম বললে গসাগু আর ক্ষুদ্রতম বললে লসাগু। তাহলে 48,36 12 দ্বারা ভাগ করা যাবে। 4 বারোতে 48, 3 বারোতে হচ্ছে 36, অতএব গসাগু ইকুয়াল 12। গসাগু ইকুয়াল 12। অতএব 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য সমান 12 মিটার। ক্লিয়ার? খ নম্বর দেখো, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কতটি কার্পেট লাগবে? আচ্ছা, এখন মোট কার্পেট লাগবে। দেখো মোট কার্পেট লাগবে সমান কি, মেজার ক্ষেত্রফল ভাগ হচ্ছে কি একটি কার্পেটের ক্ষেত্রফল। এখন তোমাদের প্রশ্নে মেজের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তকার মেজের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল সমান
দৈর্ঘ্য গুণন প্রস্থ 48 গুণন 36, 6 48, হাতের হচ্ছে 4, 424 আর 4 হচ্ছে 28, 0 3 8 24, হাতের 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, 8 12, 5 আর 2 হচ্ছে 7, 1 1728, 1728 একক হচ্ছে বর্গমিটার। মিটার আর মিটার গুণ করলে হবে বর্গমিটার। এরপরে তুমি ক নম্বরে পাইছো, ক হতে পাই একটি বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, পাইছে হচ্ছে 12 মিটার। বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, মানে কি 12-র উপর স্কয়ার হবে, আর 12 গুণ করলে পাবো হচ্ছে 144, একক হচ্ছে বর্গমিটার। ঠিক আছে, এখন লাস্ট লাইন। অতএব মোট কার্পেট লাগবে সমান মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটি কার্পেটের ক্ষেত্রফল। একটি কার্পেটের ক্ষেত্রফল (144 আর 1728). মেঝের ক্ষেত্রফল হচ্ছে 1728 আর একটি কার্পেটের ক্ষেত্রফল 144। 144 দ্বারা 1728কে ভাগ করলে পাবা একবার 144, 12 থেকে 4 বাদ দিলে 8, 5, 7 থেকে 5 বাদ দিলে 2, তারপর হচ্ছে 8 থাকে। এখন তুমি 2 দ্বারা গুণ করো, 4 2 8, 4 2 8, 2 1 2, ভাগশেষ হচ্ছে 0 এবং ক্ষেত্রফল হচ্ছে 12। অর্থাৎ মোট কার্পেট লাগবে, মোট কার্পেট লাগবে ইকুয়াল 12টি। ক্লিয়ার? তাহলে 5 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসো 6 নাম্বারটা। খোকা ও রতনের কাছে একত্রে 780টি লিচু আছে। খোকা অপেক্ষা রতনের কাছে 64টি লিচু কম আছে। খোকা ও রতনের প্রত্যেকের কাছে কতটা লিচু আছে? গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আচ্ছা, এখন তুমি একটু বোঝার চেষ্টা করো যে বলে দিছে খোকা অপেক্ষা রতনের কাছে 64টি লিচু কম আছে। এখন মোট লিচু থেকে তুমি যদি 64টি লিচু বাদ দাও, তাহলে কি দুজনের লিচু কি সমান হবে না? সমান হইলে তুমি প্রথম আগে লিখো যে রতনের কাছে লিচু আছে সমান। এখন কি বলছে? খোকা অপেক্ষা রতনের কাছে 64 লিচু কম আছে। তাহলে 780 থেকে 64 বাদ দিবা যা। এই ভাগফলকে 2 দ্বারা ভাগ, মানে বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে কি রতনের কাছে লিচুটা পাবা না? তাহলে 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, 8 থেকে 7 বাদ দিলে 1,
আর 716 ভাগ হচ্ছে 2, 716 3 বার 6, 1 1 5 2 10, 1 16 আর 2 হচ্ছে 16, অর্থাৎ রতনের কাছে লিচু আছে কতটা? 358টা, 58টি। এখন দেখো এখানে কি বলছে, রতনের কাছে আরও 64টি লিচু কম আছে। এখন রতনের লিচু বের হয়েছে 358টি, লিচু কম আছে মানে কি, আর খোকার কি এই 64টি লিচু বেশি আছে না? তাহলে লিখবা কি, অতএব খোকার কাছে লিচু আছে ইকুয়াল 358 প্লাস 64, 8 আর 4 হলো 12, 6 12 হাতের 1, 422টি। তাহলে খোকার কাছে লিচু কতটা পাইলা? 422। রতনের কাছে কত পাইছো? 358। আমি আবারও রিপ্লাই করতেছি যে রতনের কাছে লিচু আছে খোকা অপেক্ষা 64টা কম। তাহলে দুজনের লিচু থেকে যদি আমি এই যে কমটা বাদ দিয়ে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলেই পাবো হচ্ছে 358, আর এটাই হচ্ছে কি রতনের কাছে লিচুর সংখ্যা। এখন রতনের কাছে খোকার চেয়ে আরও কি 64টা লিচু কম আছে, এর মানে কি খোকার 64টা লিচু বেশি আছে না? তাহলে এই 64টা যোগ করে দিলে কত পাবা? 422। এখন দেখো দুটা মিলে 780 হয় কিনা। 422 যোগ হচ্ছে 358, 2 আর 8 10, 6 আর 2 হচ্ছে 8, 4 আর 3 হচ্ছে 7, অর্থাৎ উত্তর কিন্তু মিলে গেছে। দুইজনের কাছে লিচু আছে একত্রে 780টি। ক্লিয়ার? এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বারটা। 7 নং, 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। ক নম্বর হলো 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে? যেটা দিন মানে যদি দিন চাই তাহলে লৌকিক নিয়মের ক্ষেত্রে দিন ডান পাশে ফেলাবা। তাহলে লিখবা যে 16 জন শ্রমিকের নির্মাণ করতে লাগে সমান 7 দিন। এখন একজন যদি শ্রমিক নির্মাণ করতে চায় তাহলে বেশি দিন লাগবে না, তাহলে 7 গুণন 16 দিন। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। এখন বলছে যে 4 জন শ্রমিকের, অতএব 4 জন শ্রমিকের লাগবে ইকুয়াল 7 গুণন 16 ভাগ হচ্ছে 4। 16কে 4 দ্বারা ভাগ করলে পাবো 4, 4 সাথে হচ্ছে 28 দিন সময় লাগবে। 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে 28 দিন লাগবে। খ নম্বরটা দেখো, দেয়ালটি 2 দিনে যদি নির্মাণ করতে চাই তাহলে অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন হবে? আচ্ছা, আগে দেখি 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগে। তাহলে লিখবা যে 7 দিনে নির্মাণ করতে লাগে বা নির্মাণ করে সমান 16 জন শ্রমিক। তুমি তোমার মতো সাজিয়ে লিখতে পারো, সমস্যা নাই। তাহলে একদিনে নির্মাণ করতে গেলে বেশি জন শ্রমিক লাগবে না, 16 গুণন 7 জন শ্রমিক। অতএব 2 দিনে নির্মাণ করতে কি এর চেয়ে কম লাগবে? তাহলে 16 গুণন 7 ভাগ হচ্ছে 2, 16কে 2 দ্বারা ভাগ করলে পাবে 8, 7 8 হচ্ছে 56 জন। তাহলে 2 দিনে ওই দেয়ালটি নির্মাণ করতে চাইলে 56 জন লোক লাগবে, মানে শ্রমিক লাগবে। এখন শ্রমিক আছে হচ্ছে 16 জন, লাগবে হচ্ছে 56 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে। শ্রমিক
লাগবে ইকুয়াল 56 মাইনাস 16, 0 5 থেকে একবার দিলে হচ্ছে 4। আরও 40 জন শ্রমিক লাগবে যদি 2 দিনে ওই দেয়ালটা নির্মাণ করতে চাই। ঠিক আছে, ক্লিয়ার? 8 নাম্বারটা দেখো। 8 নং কি বলছে? বাজারে প্রতি কেজি বাসমতি চাল হচ্ছে 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রি হয়। যদি আমরা 5 কেজি বাসমতি চাল ও 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? এটা সরাসরি গাণিতিক বাক্য লিখে ফেলে। হ্যাঁ, গাণিতিক বাক্য সমান, তাহলে চাল কিনছে হচ্ছে, মোট টাকা দিছে হচ্ছে 2000, তাহলে 2000 বিয়োগ 240 গুণন 5 যোগ আর মুগ ডাল কিনছে হচ্ছে 3 কেজি, তাহলে 3 12 36 360 একসাথেই। তোমরা তো আর 120 গুণন হচ্ছে 3, এই দুটা যোগ করে 2000 সাথে বাদ দিয়ে দিবা, তাহলেই দোকানদার তাকে এই টাকাটুকু ফেরত দেবে। হ্যাঁ, উত্তর নাম্বার হচ্ছে 440 টাকা। নিজেরা করবা। 9 নম্বর দেখো, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 65 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। 9 নং। আচ্ছা, পিতা কন্যার বয়স সমষ্টি 65 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে করাই। কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ, বয়সের 1 গুণ। তারপরে পিতার বয়স, পিতার বয়স সমান কি কন্যার বয়সের 4 গুণ। এখন পিতা ও কন্যার বয়সের সমষ্টি মোট কত গুণ? 5 গুণ না? সমষ্টি সমান হচ্ছে 5 গুণ। আর সমষ্টি দেওয়া আছে 65 বছর, তাহলে শর্ত মতে কন্যার বয়সের 5 গুণ সমান হচ্ছে, মানে এটা তো সমষ্টি, আর সমষ্টি হচ্ছে 65 বছর। তাহলে কন্যার বয়স ইকুয়াল 65 দ্বারা 5কে ভাগ করো, সরি 65কে 5 দ্বারা ভাগ করো, 1 3 13 বছর। আচ্ছা, কন্যার বয়স পেয়ে গেলা। অতএব পিতার বয়স ইকুয়াল কন্যার বয়সের 4 গুণ, 13 গুণন 4, 3 4 12, 4 একে 4 আর একে 5, 52 বছর। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখবা, কন্যার বয়স 13 বছর
13 বছর ও পিতার বয়স 52 বছর। অ্যান্সার ক্লিয়ার। 10 নম্বর দেখো, ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে হচ্ছে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। ক নম্বর কি বলছে? ক ও খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করো। ক নাম্বার, তাহলে দেখো সরাসরি গাণিতিক বাক্যটা, গাণিতিক বাক্য সমান একটা টেনিস বলের মূল্য হচ্ছে 26, তাহলে 26 গুণন ক যোগ ব্র্যাকেট দিও এবং 4টি ক্রিকেট, তাহলে 180 গুণন 4। ক্রিকেটের ব্যাটের মূল্য হচ্ছে এই যে খ টাকা, এটাই হচ্ছে অ্যান্সার, উত্তর। হ্যাঁ, এরপরে খ নম্বরটা দেখো, তুমি যদি আলাদাভাবে করতে চাও যে একটি টেনিস বলের মূল্য 26 টাকা, অতএব ক সংখ্যক বা কোটি টেনিস বলের মূল্য 26 গুণন ক, তারপরে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা, অতএব 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 180 গুণন 4। এখন তারপরে লিখতে যে গাণিতিক বাক্য সমান এত, এটাও হয়তো সমস্যা না। খ এর মান নির্ণয় করো যখন ক সমান 8, তাহলে লিখো যে ক হতে পাই গাণিতিক বাক্য সমান 26 গুণন ক যোগ 4 0 0 4 8 32 7 3 4 1 4 3 7 420 সমান হচ্ছে খ। এখন তোমাকে ক এর মান দেওয়া আছে কত ভাইয়া? 8। 26 গুণন 8 যোগ 720 সমান হচ্ছে খ। 6 8 48, 7 4, 8 দিয়ে 16 আর 4 হচ্ছে 20, প্লাস 720 সমান হচ্ছে খ। 8 আর 0 হচ্ছে 0, 2, 7 আর 2 হচ্ছে 9, তাহলে টোটাল বের হচ্ছে 928 হবে না? 8 2 9, 928 সমান হচ্ছে খ, উত্তর। গ নম্বরটা দেখো, ক এর মান নির্ণয় করো যখন খ সমান 1032, তাহলে গাণিতিক বাক্যটা হচ্ছে 26 গুণন ক প্লাস 720 সমান হচ্ছে, বসাই দেই 1032, 26 গুণন ক সমান 1032 থেকে 720 বাদ দাও, 2 থেকে 0 বাদ দিলে 0, 3 থেকে 2 বাদ দিলে 1, 10 থেকে 7 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে হচ্ছে 3, 300 কি ভুল হলো কেন? 2 থেকে 0 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 3, 312। তাহলে ক সমান 312কে 26 দ্বারা ভাগ করো, 312 একবার, 26, 11 থেকে 6, 7 8 9 10 11 5, 52, 26 দিয়ে হচ্ছে 52, ভাগশেষ 0 এবং নির্ণেয় ভাগফল ক সমান হচ্ছে 12। ঠিক আছে, এরপর আসে সর্বশেষ 11 নম্বর।
11 নম্বর দেওয়া আছে একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং একটা কোণ 70 ডিগ্রি। ক নাম্বার বলছে যে রম্বসটি অঙ্কন করো। আচ্ছা, তুমি প্রথমে স্কেল দিয়ে অথবা তুমি প্রথমে একটা সরলরেখা অঙ্কন করতে পারো। ঠিক আছে, সরলরেখা অঙ্কন করার পরে এটার নাম দেওয়া হচ্ছে ক বিন্দু। এই করার পর স্কেল দিয়ে তুমি 5 সেন্টিমিটার কেটে নিবা। ঠিক আছে, ক পর্যন্ত কেটে নিলা, এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার। এরপরে এই যে ক বিন্দুতে তুমি চাঁদা ফেলে 70 ডিগ্রি কোণ উৎপন্ন, মানে 70 ডিগ্রি কোণ আঁকাবা। ধরো এটা 90 ডিগ্রি না 80 এরকম হতে পারে। হ্যাঁ, এরকম হবে একটা রেখা টানবা। আমারটা তো পাশ দিয়ে গেল না। আচ্ছা, রেখা অঙ্কন করছো, ঠিক আছে। এরপরে আবার ওই স্কেল দিয়ে এটার 5 সেন্টিমিটার তুমি কেটে নিলা। ধরো এই পর্যন্ত তুমি কেটে নিতেছো। নেওয়ার পরে এই যে এটার নাম দিলা হচ্ছে ঘ, এটার নাম হচ্ছে কি ভাইয়া ঘ। এরপরে এই যে যখন ঘ বিন্দুতে তুমি তোমার এই ঘকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কোয়ের বিপরীত দিকে, মানে বিপরীত পাশে দুইটা বৃত্তচাপ আঁকাবা। এটা যখন আঁকাবা তখন এমন হবে, আবার যখন খ দিকে আঁকাবা এরকম একটা দুইটা বৃত্তচাপ অঙ্কন করবা। অঙ্কন করার পরে ধরে নিলাম যে বৃত্তচাপ দ্বয় ঘ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এরপরে এই যে ঘ এবং ঘ কাছাকাছি প্রায়, এবং খ এবং গ কি করে দিবা, যোগ করে দিবা। ঠিক আছে, প্রায় কাছাকাছি হয়েছে। ঠিক আছে, এরকম তো হবে, ফাইনাল তো এরকম হতো, মানে বর্গকে দুই পাশে সঠিকভাবে কেটে নেওয়া হয় নাই গ এবং, ঠিক আছে। তারপরে বলছি রম্বসের 3টি বৈশিষ্ট্য খাতায় লেখো। গ নম্বরটা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে রম্বসের কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য সমান। 4টি বাহুর দৈর্ঘ্য সমান। 2 নম্বরটা দেখো, এখন এই যে কোণ খ এবং কোণ গ কিন্তু সমান, কোণ ক এবং কোণ গ কিন্তু সমান। তাহলে কি লেখা যাবে যে রম্বসের বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান, পরস্পর সমান। এরপরে আরেকটা লিখতে পারো যে তুমি রম্বসে কর্ণ আঁকাইলা, কর্ণ তো বুঝে গেছে প্রথম দিকে, বিপরীত কোণ দুটা কি করলা, সংযোগ করে দেখাই হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ এখানে কি খ গ এবং ক গ দুইটা কর্ণ। তাহলে তুমি লিখতে পারো যে যে রম্বসের কর্ণ, আচ্ছা এখন দেখো তো এই যে ক এবং গ কর্ণ এবং ক এবং গ কর্ণ, এই কোণটা কি, কোণ দুটা কি সমান হবে না ভাইয়া? দুটা সমান হবে। রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হবে না, ঠিক আছে। এই 3টা বৈশিষ্ট্য তুমি দিতে পারো। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান যারা শেষ পর্যন্ত ছিলা।
এবং সম্পূর্ণ সমাধানটা দেখলা, সাথেই ছিলাম। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রশ্ন সমাধানে। বর্তমানে স্কুলে পরীক্ষা হচ্ছে, অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে, সেগুলোর সমাধান দ্রুতই করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।